জয় গুরু। আমার পরমাত্মীয় বৃন্দ, আমার সতীর্থ এবং সতীর্থাগণ, আমার সহকর্মী সহযোদ্ধা বিষ্ণুপদ সরকার, জ্যোতির্ময় দত্ত, যারা এবং আরো অনেক সহকর্মী সতীর্থাগণ যারা এখানকার অধিবাসী বৃন্দের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছে, দান, অনুগ্রহ, অনুকম্পা, সহমর্মিতা, সহযোগিতার সাথে এই উৎসবের আয়োজন করেছেন। সমস্ত দিন ব্যাপী যারা দান করেছেন, প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে সর্বপ্রকার সানুকম্পী সহকর্মী সহায়তা প্রদান করেছেন, তাদের পরিবারের প্রত্যেকের যে সর্বজনীন মঞ্চে আমরা এই উৎসব উদযাপন করছি, যারা এই অনুমতি প্রদান করেছেন, এখানকার বিভিন্ন আধিকারিক বৃন্দ, পল্লীবাসীগণ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের পরিবারের প্রত্যেকের, এই পরিবেশের প্রত্যেক অস্তিত্বের এবং একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। আজকে এই 136তম আবির্ভাব মহোৎসব বারাসাতের আমার স্থানীয় সহকর্মী সতীর্থগণ, সহযোদ্ধা, যারা জীবনে বৃত্তির বিরুদ্ধে এই মহান আন্দোলন এবং মহান যজ্ঞকে উৎপন্ন করবার জন্য সর্বপ্রকার সচেষ্ট সক্রিয়তার সাথে আজকে আয়োজন করেছেন, তাদের যে শীর্ষক বিষয়, এই শীর্ষক নির্ধারিত বিষয় আপনারা স্মরণে রাখুন। আমি আমার ব্যক্তি জীবনে আমার আশৈশব, এই যে প্রতিকৃতি যা শ্রী চরণ প্রান্তে আমরা আজকে উৎসব উদযাপন করছি, আমার আশৈশব, এই শ্রীবিগ্রহ, এই ব্রাহ্মী অস্তিত্বের বাস্তব জাগতিক পার্থিব প্রাকৃতিক লীলা মাধুর্যের সাথে আমার আশৈশব অতিবাহিত হয়েছে। আর এই নীল আকাশের নিচে মাটির ওপরে ক্রমান্বয়ে শৈশবকাল থেকে ধীরে ধীরে বড় হয়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে, যেমন আপনারা সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউ যেমন আছড়ে এসে পড়েছে তার সৈকতে, ঠিক আমিও আমার আশৈশব, আমার লালিত পালিত পোষিত বর্ধিত জীবনে আমি মানুষের ঢেউ দেখেছি এই শ্রীবিগ্রহের সান্নিধ্যে, সামীপ্যে আছড়ে পড়েছে। আর সেই ঢেউ খুব ভালো ঢেউ নয়, ভেঙে যাওয়া, হেরে যাওয়া, লুব্ধ হয়ে যাওয়া। এই সমস্ত মানুষ যারা জীবনের এরিনার বাইরে চলে যাচ্ছে, এই সমস্ত মানুষ এসে আছড়ে পড়েছে ঢেউয়ের মতন। আর যখন তার কাছ থেকে ফিরেছেন, ঋজুতায় টান হয়ে ফিরেছেন। কেমন সে জীবন, কেমন সেই অস্তিত্ব, কেমন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, তার কাছে জিজ্ঞাসা ঢেউয়ের মতো সে আশ্রয় পড়েছে। ঠাকুর ধর্ম করলে পরে কি হয়? খুব কমন কোশ্চেন, ঠাকুর ধর্ম করলে পরে কি হয়? আর কি ইনস্ট্যান্ট আনসার তিনি সঙ্গে সঙ্গে দিচ্ছেন, টুইঙ্কেল অফ অ্যান আই, সঙ্গে সঙ্গে তিনি আনসার দিয়ে বলছেন কমন সেন্স গ্রো করে। আচ্ছা, আমাদের কি সাধারণ জ্ঞান নেই? আমরা যারা এই লেখাপড়া শিখেছি, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাচিভ করেছি, আমাদের কি সাধারণ জ্ঞান নেই? এই জিজ্ঞাসা, এই প্রশ্ন আমাদের কাছে বারবার ফিরে আসে। ধর্ম করলেই যদি সাধারণ জ্ঞান বাড়ে, তাহলে আমাদের এই যত বড় হয়েছে, আমাদের কি সাধারণ জ্ঞান নেই? এই প্রশ্ন তো আসে। তারপরেই ঠাকুরের কাছে জিজ্ঞাসা এসছে, আর দীক্ষা নিলে কি হয়?
ধর্ম করলে তো আপনি বলছেন কমন সেন্স গ্রো করে, আর দীক্ষা নিলে কি হয়? ঠাকুর দুটো আঙুল তুলে বললেন ইনস্ট্যান্ট দুটো জিনিস ইনক্রিজ করে, ইনস্ট্যান্ট দুটো জিনিস ইনক্রিজ করে। কি? অবজারভেশন অ্যান্ড দেন ফার্দারেন্স। একটা হচ্ছে পর্যবেক্ষণ, আর আরেকটা হচ্ছে তার ক্রমাগতি। সবচেয়ে বড় অভাব এখন এখন চলমান প্রবহমান সময়ের এই গতিতে সবচেয়ে বড় অভাব। আপনারাও পথে ঘাটে রাস্তায় ট্রেনে বাসে যাতায়াত করেন, আর করতে করতে দেখবেন এখন এই ঠান্ডাতে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। এখন আমি কথা বলি আর আপনারা মিলিয়ে মিলিয়ে সূত্রে মনে গণাইবর মতন গেঁথে নেবেন। এখন দেখবেন নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, মাঝে মাঝে হালকা সর্দি আসছে। আমরা ট্রেনে উঠবো, ট্রেনে ওঠার আগে এরকম করে ফ্যাক করে ফেলে দিলাম। ট্রেনে উঠলাম, ট্রেনের হ্যান্ডেলটা ধরলাম, হাত দুটো আঙুল দুটো হ্যান্ডেলে ঘষে দিলাম, নেক্সট স্টেশনে নেমে গেলাম। বাসে উঠলাম, উঠে ঠিক এরকম করে ধরলাম, ধরে নেক্সট স্টপেজে নেমে গেলাম। তারপরের স্টপেজে আমি উঠলাম কি আপনি উঠলেন, ওই হ্যান্ডেলটাই আমরা ধরলাম, ওই হ্যান্ডেলটাই আমরা ধরলাম, ধরে আমরা আপনার বাড়িতে গিয়ে পৌঁছালাম। এই যে বিষ্ণু আমাকে আসার সঙ্গে সঙ্গে বললেন চলুন একটু চা আর বিস্কুট খেয়ে আসবেন। আমি গেলাম, গিয়ে আমাকে বিষ্ণুর বউ চা দিল, আর ওই হাত ধরে এসে আমি ওই হাত দিয়ে বিস্কুটটা নিয়ে খেয়ে নিলাম। আমার লেখাপড়া খুব কম জানা নেই, আমার বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা জ্ঞান পাণ্ডিত্য প্রাচুর্য খুব কম নেই, কিন্তু আমার কমন সেন্সটা এখানে অ্যাক্টিভেটেড হলো না, আমার সাধারণ জ্ঞানটা এখানে কার্যকরী হলো না। আর তার ফলেই যখন আমি অসুস্থ হয়ে পড়লাম, তখন আমি বললাম আপনার উৎসবে আমি চাঁদা দিয়েছি বিষ্ণু, আপনার উৎসবে আমি সারাদিন থেকেছি, গতরে গায়ে গতরে খেতে পরিশ্রম করেছি, কিন্তু আমার এই শরীরটা খারাপ হলো কেন বলতে পারেন? ঠিক এইখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক অপরিহার্য এবং অনিবার্য প্রয়োজনীয়তা তিনি 1950 সালে একটি বাণী দিচ্ছেন, যে বাণীটিকে আমরা আমাদের সাধারণ সচেতন জ্ঞানে আমরা অ্যাপ্রিসিয়েট অ্যাকসেপ্ট করিনি। আমরা ধর্মের বাণী, ধর্মগুরুর বাণী এসব বলে আমরা ইগনোর করেছি, কিন্তু প্রকৃতি এবং পরিবেশ আমাদের ইগনোর করাকে, আমাদের ইগনোরেন্সকে কিন্তু রেয়াত করেননি। আমাদের কোভিড-19 আমাদের করোনার সময় ফিরিয়ে দিয়েছেন, আমাদের বাধ্য করেছেন মাস্ক ইউজ করতে, আমাদের বাধ্য করেছে স্যানিটাইজার ইউজ করতে, আমাদের বাধ্য করেছে আস্তে আস্তে দূরত্ব বজায় রেখে কথা বলতে, আমাদের বাধ্য করেছে সদাচারকে মেনে চলতে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা 1950 সালে উনি বাণী দিচ্ছেন, শিকনি ঝেড়ে ধোয় না হাত, শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধি হয় উৎপাত। উনি বাণী দিয়ে বলছেন সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। এখানে একজনের কথা বলি, ওর সঙ্গে আমার বেশ কয়েকটি অনুষ্ঠানে একত্রিত থাকার সুযোগ হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের খুব বরেণ্য, খুব স্বনামধন্য শব্দশিল্পী, খুব বিখ্যাত ব্যক্তি, ওর নাম সঞ্জীব চট্টোপাধ্যায়। আপনারা ওর লেখা অনেক পড়েছেন, অনেক। কোন একটি অনুষ্ঠানে ওর সঙ্গে আমি ছিলাম সঞ্জীব বাবুর সাথে, আর সেই অনুষ্ঠানে উনি আমাদের বলছেন যে আগে যে আমাদের জীবন ছিল, অনেক দিন পরে, অনেক দিন পরে দেখা হলে আমরা বলতাম নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন। আমরা এইভাবে পরস্পরকে সম্বোধন করতাম। আগে দেখা হলে পরে দাঁড়িয়ে বলতাম নমস্কার, ভালো আছেন তো, বাড়ির সব খবর কি, ইত্যাদি ইত্যাদি অনেকক্ষণ কথা বলতাম দাঁড়িয়ে। এখন আমাদের এত সময় নেই, আমরা এখন দেখা হলে দুটো আনন্দের বলি হাই বলে চলে গেল। তারপরে দেখবেন আমাদের আগে এখানে বাড়ি, তারপর অনেকখানি উঠোন, এদিকে ফলের বাগান, ওদিকে সবজি বাগান, নানা রকমের শাক বাগান, এসব আমরা করতাম। এখন এত জায়গা যদি ফেলে রাখি, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে হয় এটা জমির অপচয় করা হচ্ছে। তার চেয়ে একটা হাইরাইজ ফ্ল্যাট তুলে দিলে পরে জমিটা সদ্ব্যবহার হয়, আমাদের অর্থনৈতিক উদ্গম হয়। তার ফলে আমরা এখন হাইরাইজের দিকে ঢুকে গেছি। আগে দেখতেন শিল এবং নোড়া দিয়ে আমরা বার্তা বাড়তাম, কিন্তু এখন ওসব উঠে গেছে। এখন ফ্লাশ করে টেপার সঙ্গে সঙ্গে, ভ্রমণ করে ঘোরার সঙ্গে সঙ্গে মশলা রেডি বেরিয়ে গেল, হাইটেক বেরিয়ে গেছে। আগে আমরা এখানে পুষতাম সেই আমাদের
চলচ্চিত্রের মহাগুরু, তিনি বলতেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ঠিক সেই রকম একইভাবে আজকে পুঁতবো কালকে ফল, এখানে পুঁতবো ওখানে ফল হবে। হাইব্রিড বেরিয়ে গেছে, নানান রকমের হাইব্রিড বেরিয়ে গেছে। আর দেখবেন এই হাইটেক, হাইব্রিড, হাই রাইজ করতে করতে, হাই করতে করতে সঞ্জীব বাবু সেই অনুষ্ঠানে বলছেন একটা জিনিস, এত হাই 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 এর মধ্যে একটা জিনিস ব্যাগাচির লেজের মতো ফসে গেছে, সেটা হচ্ছে হাইজেনিক ওয়ে অফ লাইফ। সব হাইটেক, হাই রাইজ, হাইব্রিড হচ্ছে, কিন্তু হাইজেনিক ওয়ে অফ লাইফ এইটা আমাদের জীবন থেকে খসে গেছে, যেখানে আমাদের কমন সেন্স এবং আমাদের যে অবজারভেশন সেটা অ্যাক্টিভেট করছে না। তার ফলে প্রকৃতি এবং প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে বছর দুয়েক লকডাউন করে দিতে। আর এই লকডাউন হয়ে যাওয়ার সময় আমাদের আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী আমরা প্রত্যক্ষ করেছি, বিদ্বজ্জন যারা ইকোলজিস্ট তারা প্রত্যক্ষ করেছেন যে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সি লেভেল যতটা বেড়ে গিয়েছিল, এই 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে আমাদের আকাশের ওজোন লেভেল যতটা লিক করেছিল, যতটা আমরা দূষিত হয়েছিলাম, এই লকডাউনের ফলে আন্তর্জাতিক পরিসংখ্যান আমাদের বলছিল পৃথিবী অনেকটা ঝাঁ চকচক হয়ে উঠছিল, অনেকটা পৃথিবী তার সৌন্দর্য এবং স্বাস্থ্যকে ফিরে পাচ্ছিল। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন প্রাসঙ্গিক? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই উৎসব ঠাট্টা করার জন্য নয়, আড্ডা মারার জন্য নয়, খিচুড়ি খাওয়ার, গান গাওয়ার উৎসব নয়। জীবনের জন্য প্রয়োজন, আমাদের অগ্রগমনের জন্য প্রয়োজন, আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের জীবনকে বর্ধন করবার জন্য অত্যন্ত জরুরি একটি মাধ্যম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহোৎসব। এই মহোৎসবে আমরা তাকে ফেরিওয়ালার মতন দীক্ষালীন ধর্ম করুন বলে ফেরিওয়ালাগিরি, ভিকিরিগিরি করতে এখানে আসিনি। আমরা এখানে এসেছি তার জীবনকে উন্মোচন করবার জন্য। জীবন ভূপক্ষ মানুষ যারা জীবনকে ভালোবাসেন, যারা জীবনকে চান, যারা জীবনের বিচলনে বিনির্বাণ চান, তারা আত্মীকৃত করবার জন্য সক্রিয় সচেষ্ট হবেন। এই প্রত্যাশায় আমার সহকর্মী, আমার সতীর্থ, এই জ্যোতির্ময় বিষ্ণুপদ, এরা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছে, এরা আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ করেছে, এরা আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছেন এই মহত্তর জীবনের উদ্বর্ধন এবং উত্তরণের জন্য। আজকের এই সময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে অবজারভেশন কথাটা যে আমি বললাম, দীক্ষার সঙ্গে সঙ্গে কি হয়, ফিলসফি আমাদের অভাব নেই, আমাদের ফিলসফির কোনো অভাব নেই, আমাদের থিওরির কোনো অভাব নেই। আমরা অনেক থিওরি জানি, অসংখ্য থিওরি জানি, আমরা অসংখ্য ফিলসফি জানি, কিন্তু আজ পর্যন্ত কোনো ফিলসফি, কোনো থিওরি কোনো জীবনকে নির্মাণ করতে সক্রিয় সহযোগিতা করতে পারেনি। তা যদি পারত তাহলে বিশ্ববন্দিত, বিশ্ব প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আত্মহত্যা করতে যেতেন না। তা যদি হতো, নোবেল যদি সবচেয়ে বড় পুরস্কার, বড় সাম্মানিক স্বীকৃতি হতো, তাহলে হেমিংওয়ের মতো নোবেল লরিয়েট সুইসাইড করতেন না। তা যদি হতো, তাহলে আমেরিকার মাইকেল ফেলপস অলিম্পিকে 23 খেলা সোনা জেতার পর তিনি ডিপ্রেশনে অ্যাটাক হতেন না, মেলানকোলিয়া অ্যাটাক হতেন না। তা যদি হতো, আজকে বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি শব্দশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার 80 বছরের বয়সে সন্ধিক্ষণে তিনি আত্মহত্যা করতে যেতেন না, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শরণাপন্ন হতেন না। এখানে আমাদের অবজারভেশন, এই যাদের নাম করলাম, এদেরকে অবজারভেশন বলে কিছু ছিল না, এদেরকে একাডেমিয়া কিছু কম ছিল, কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন এদেরকে সুরক্ষা চক্র দান করতে পারেননি। আমার মনে আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডিলিট দিচ্ছেন। আমাদের একজন ডিলিট কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে আছেন, আমার অগ্রজ, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার অত্যন্ত শ্রদ্ধার্হ ব্যক্তিত্ব ডক্টর প্রজ্ঞারঞ্জন দত্ত। ঠিক এইরকমই সাম্মানিক ডিলিট শীর্ষেন্দুকে দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। উনি আমাকে দয়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে সঙ্গে করে নিয়ে গেছেন। ওর সঙ্গে আমি গেছি ইউনিভার্সিটি সেই হলে। আমার ডান দিকে বসে আছেন সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, প্রাক্তন এখন, কেশরীলাল ত্রিপাঠী, অত্যন্ত ভালো কবি। আমি সেই সময় মঞ্চে বসে ওর সাথে পরিচয় করতে করতে জানলাম অত্যন্ত ভালো কবি, ভালো হিন্দি কবি উনি সস্ত্রীক বসে আছেন। আমার বাঁ দিকে যিনি বসে আছেন তিনি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, একজন বিখ্যাত হিস্টোরিয়ান,
তাকেও সাম্মানিক ডিগ্রি দেওয়া হবে। আমি নামটি বলছি না, তার যে নামের পাশে একটা ব্র্যাকেট, তার ডিগ্রিগুলো পরপর গিয়ে অতখানি গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে। আমি ওই প্রোগ্রামটা চোখ বলেছি আর ভদ্রলোকটি কাহা করে তাকিয়ে দেখছি, একবার করে নাম দেখছি আর অতগুলো ডিগ্রি দেখছি আর ভদ্রলোককে হা করে দেখছি। উনি আমাকে বারবার তাকিয়ে দেখার জন্য বলছেন কিছু বলবেন না? কিছু বলবো না। আমি বিস্মিত হচ্ছি, এই আপনি এক জীবনে এই সিঁড়ি ভাগার মতো এতগুলো ডিগ্রি কি করে অর্জন করলেন? আমি বিস্মিত হয়ে আপনাকে তাকিয়ে দেখছি। উনি একটু মৃদু হাসলেন। আমি তখন বললাম, আমি একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞেস করবো, আমার বড্ড কিউরিওসিটি হচ্ছে। হ্যাঁ বলুন। আমি বললাম, একদম শেষ সিটে, এই হলের একদম শেষ সিটে যে ভদ্রলোক বসে আছেন, একদম লাস্ট সিটে যে বসে আছে, তিনি যদি ওখান থেকে আপনাকে এখানে মঞ্চে একটা অসভ্য, একটা নোংরা, একটা অশ্লীল শব্দ ছড়ে দেয়, হোয়াট ইজ ইউর রিয়াকশন অ্যান্ড রিপারকেশন অ্যাজ পার ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অর ইউর জেনেটিক্যাল কনফিগারেশন? আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনার অর্জিত আহরিত যে বিদ্যা, শিক্ষা, পাণ্ডিত্য, প্রাচুর্য সেই অনুযায়ী হবে, না আপনার জৈব সংস্কৃতি, জেনেটিক্যাল কনফিগারেশন অনুযায়ী, অভ্যস্ত সহজাত সংস্কার অনুযায়ী রিয়াকশন বা প্রতিক্রিয়া হবে? উনি আমাকে সঙ্গে সঙ্গে বললেন, অফকোর্স বাই জেনেটিক্যাল কনফিগারেশন। ঠিক সঙ্গে ইনস্ট্যান্ট আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা মনে হলো। ইনি খুব ক্যাজুয়ালি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে উনি নর্মাটিক, যার কোনো সোশিয়াল এস্টাবলিশমেন্ট নেই, যার কোনো সোশিয়াল অ্যাপ্রিসিয়েশন নেই। এখনো যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই উৎসবকে দেখছেন, শুনছেন, ওরা বলবেন ওটা হচ্ছে ধর্মসভা। এর সাথে আমাদের চলমান জীবনের, রাজনৈতিক জীবনের, ব্যবহারিক জীবনের, প্রায়োগিক জীবনের খুব একটা সম্পর্ক নেই। ওটা যারা দীক্ষা নিয়েছে কিছু ভক্তজন ওখানে ঠাকুরের গুরুদেবের উৎসব করছেন। ঠিক শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন প্রাসঙ্গিক, কেন অপরিহার্য, কেন অত্যন্ত অনিবার্য প্রয়োজনীয়, তিনি উচ্চারণ করছেন অভ্যাসেরই ঝর্ণা ধারায় জন্মে সংস্কার। আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে অবজারভেশনটা আমাদের কোন লেভেলে, অবজারভেশনটা আমাদের কোন স্প্রেয়ারে, যে অভ্যাসেরই ঝর্ণা ধারায় জন্মে সংস্কার। ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণী দিয়ে বলছেন, নগর আছে, নাগরিক কোথায়? নগর আছে, নাগরিক কোথায়? এখন আমাদের বলতে হয় সেফ ড্রাইভ, সেফ লাইফ। আজকে এইসব বিজ্ঞাপন দিতে হয়, এগুলো কি শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার অগ্রগমনের দৃষ্টান্ত বলে মনে হয়? একজন এয়ারপোর্টে নেমেছে, এখানে পিওর ঘি পাওয়া যায়, তিনি জিজ্ঞেস করছেন একজন বিদেশি, এখানে পিওর আর সব ইমপিওর? আজকে এই বিজ্ঞাপনগুলো আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা তুলে দেয়, সভ্য সংস্কৃত অস্তিত্বের কাছে প্রশ্ন তুলে দেয়। তাহলে আমাদের অবজারভেশনটা কোথায়? আমার এত বিদ্যা, এত পাণ্ডিত্য, এত প্রাচুর্য, কিন্তু আমার রিয়াকশনটা তো সেরকম হচ্ছে না, আমার ভাষা সেরকম হচ্ছে না, আমার ব্যবহার সেরকম হচ্ছে না। তাহলে শিক্ষা, সংস্কৃতি আমাকে কি দান করলো, কি নির্মাণ করলো? এই প্রশ্ন কি আমাদের ভেতরে জাগা অস্বাভাবিক বলে মনে হয়? সাইমালটেনিয়াসলি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রাসঙ্গিক এই কারণে উনি আমাদেরকে বলছেন এটা আমাদের ভাব থেকে তৈরি হয়। আজকে এই প্রসঙ্গগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত জরুরি এই কারণে। তাকে প্রশ্ন করছেন, ঠাকুর বসে আছেন দেওঘর থেকে 42 মাইল দূর, জায়গাটার নাম হচ্ছে দুমকা। তিনি কিছুদিন ছিলেন ওখানে। দুমকাতে বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক। ওই মুখার্জি পার্কের বাড়িতে শ্রী ঠাকুর বাইরে বসে আছেন চৌকিতে, ঠাকুরের সামনে বসে আছেন প্রফুল্ল কুমার দাস। এই প্রফুল্ল কুমার দাস যার বান্ধবী ছিলেন আমাদের নোবেল লরেট অমর্ত্য সেনের মা অমিতা দেবী। শান্তিনিকেতনের ওই বাড়িতে তিনি বহুবার যাতায়াত করেছেন। ঠাকুরের ডিভাইন ইকোনমি নিয়ে ওখানে তিনি দীর্ঘ আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন ডিভাইন ইকোনমি নিয়ে। জনমুখী অর্থনীতির অনেক কথা অমর্ত্য সেনের মায়ের সাথে এবং অমর্ত্য সেনের সঙ্গে প্রফুল্ল কুমার দাস আলোচনা করেছেন। ইতিহাস তাকে বহন করে না। আজকে ইতিহাস তাকে স্বীকার করেন, ইতিহাসে এগুলো নেই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে। আমাদের প্রফুল্ল কুমার দাসের অন্তরঙ্গ বন্ধু ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের। তিনি কালচারাল ইনস্টিটিউশনে গোল পার্কের দীর্ঘদিন দায়িত্ব সম্পাদন করেছেন এবং যার একটি বিখ্যাত বই তব কথামৃত লোকেশ্বরানন্দজি মহারাজ। আমাদের প্রফুল্ল কুমার দাসের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ ভবতোষ দত্ত এবং অম্লান দত্ত।
সেই প্রফুল্ল কুমার দাস শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আচ্ছা এই যে আমরা যে জন্মগ্রহণ করেছি থ্রু স্পার্ম, এই যে স্পার্ম, এই প্রত্যেকটা স্পার্ম কি একই রকম? এই প্রত্যেকটা স্পার্মের চার্জ একই রকম? কাকে প্রশ্ন করছেন? যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই। প্রফুল্ল কুমার দাস এমএ পাস, আর বিদ্বজ্জন বরিষ্ঠগণের সঙ্গে মেলামেশা করে আজন্ম লালিত পালিত হয়েছেন সেই প্রফুল্ল কুমার দাস জিজ্ঞাসা করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, এই প্রত্যেকটা স্পার্ম কি একই রকম, একই চার্জ, একই ইন্টারেস্টেড? খুব অনায়াসে যেগুলো আমরা ল্যাবে সার্চ করি, যেগুলো আমরা দীর্ঘ গবেষণার অন্বেষণের অনুসন্ধানের মধ্য দিয়ে আবিষ্কার করি, উনি ক্যাজুয়ালি বসে গল্প করতে করতে বলছেন না, একই রকম নয়। প্রত্যেকটা স্পার্ম তার ইন্টারেস্ট আলাদা, তার চার্জ আলাদা। এনভায়রনমেন্ট থেকে প্রত্যেকের ইন্টারেস্ট অনুযায়ী ইম্পালসকে রিসিভ করে, আর সেইভাবেই তারা গঠিত হয়। সেম চার্জ এবং সেম ইন্টারেস্টে যখন ওভার সাথে ম্যাচ করে তখন ওখানে গিয়ে বোম করে। ঠাকুর বলছেন ভাব কথাটা এসছে ভয় দীর্ঘ ভূ থেকে, ভূ ধাতু। ভূ মানে হচ্ছে টু বি, হওয়ার আবেগ। তাহলে আমার হওয়ার আবেগ কেমন, আমার হওয়ার আবেগ কি, এটা ফিল করবে কে? আমার বাবা, আমার মা। তাই ঠাকুর বলতেন মাঝে মাঝে ডিলিট করা, ডক্টরেট করা, এগুলো যেমন একটা কোয়ালিফিকেশন। আমার পাগলা মনের ধারণা বাবা হওয়া, মা হওয়া একটা কোয়ালিফিকেশন। সবাই আমরা বাবা হতে পারি না, সবাই আমরা মা হতে পারি না। রামপ্রসাদ কবে উচ্চারণ করেছিলেন, শুধু প্রসব করলেই হয় না মাতা। এর তাৎপর্যকে আমরা বিশ্লেষণ করিনি। শুধু বাবা হওয়া, কুকুর বাবা হয়, গরু বাবা হয়, ছাগল বাবা হয়, ভেড়া বাবা হয়, আমিও বাবা হই। তাহলে কুকুর বাবা, গরু বাবা, ছাগল বাবা, আমি বাবা, একই রকম বাবা আমরা। তাহলে এই বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন, সে বাবা এবং মা হওয়া একটা কোয়ালিফিকেশন। একে বুঝতে গেলে পরে আমার হওয়ার আবেগ কেমন, এবং আমার যিনি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, আমার যিনি মনোবৃত্তানুসারিণী, তার হওয়ার আবেগ কেমন, এই দুটো কি আমাদের অবজারভেশনের লিস্টের মধ্যে থাকা উচিত নয়? একটু ফিরবো, খুব সামান্য সময়ের জন্য একটু ফিরবো দক্ষিণেশ্বরে ঠিক ঠাকুরের ঘরের উল্টো দিকে নহবতের ছোট্ট ঘর। আর সেই নহবতের ছোট্ট ঘরে প্রত্যেক দিন রাত্রি 3টে থেকে 3:30টার মধ্যে সেই সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠা তার অর্ধাঙ্গিনীকে ডেকে দিতেন। একদিনকে 3টে বাজতে কিছু সময় বাকি আছে, সেই সময় তিনি ডাক দিয়ে বলছেন, উঠে পড়ো, এখনই কাক কোকিল ডাকা শুরু করে দিয়েছে। লক্ষ্মী তার দাদা রামেশ্বর বাবুর মেয়ে লক্ষ্মী, বাল্য বিধবা, তিনি তার পরিবার সঙ্গে ওই ঘরে শুয়ে আছেন। শুয়ে থেকে তিনি উঠতে যাচ্ছেন, মা ওকে চাপা দিয়ে বলছে, এখনো কাক ডাকেনি, ওনার ওরকমই কথা, কাক কোকিল ডাকছে, শুয়ে পড়, সময় হলে উঠে পড়বো, এখনো আলো ফোটেনি, শুয়ে পড়। ওমা কিছুক্ষণ পরে লক্ষ্মী বলছে, খড়িমা বিছানা ভিজে যাচ্ছে যে। উনি ওই নহবতের দরজার ওখান থেকে জল ঢেলে দিয়ে বিছানা ভিজিয়ে দিচ্ছে। একদিন না, দিনের পর দিন বিছানা ভিজে গেলে শুয়ে থাকা যায়? কাক ডাকুক বা না ডাকুক, ওই ভেজা বিছানায় তড়াক করে লাফিয়ে উঠতে বাধ্য হয়েছেন। দিনের পর দিন এই সময় তিনি বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে ডেকে তুলে দিচ্ছেন। একদিন তার ঘরে তিনি দাঁড়িয়ে বলছেন, সারদা, আমি যে রোজ ভোরবেলায় জল ঢেলে বিছানা ভিজিয়ে তোমায় জাগিয়ে দিই, আমার উপর তোমার রাগ হয়নি তো? ঠিক পাশাপাশি আমার দিকটা ভেবে দেখি, পাশাপাশি আমার দিকটা যদি ভেবে দেখি, এই বারাসাত তো খুব কাছে, এখান থেকে শেষ হয়ে যাবে 6:30, 7টা, 7:30, 8টার মধ্যে ফিরে যাবো। বাগুয়েরিতে ফিরে গিয়ে ধরুন আমার যিনি ওরকম অর্ধাঙ্গিনী, মনোবৃত্তানুসারিণী, সহধর্মিনী, তিনি সারাদিন কাজকর্ম করেছেন, ঘরে কাজকর্ম করে টোরে সন্ধ্যাবেলায় কম্বল বা লেপের নিচে কোমর পর্যন্ত লম্ব সাকটাল ডুবিয়ে দিয়ে আয়েস করে রেমোটটা টিপে দিয়ে জগদ্ধাত্রী দিচ্ছে। আর ঠিক সেই সময় গিয়ে আমি ঢুকেই বললাম, ঠান্ডা পড়েছে, কালকে গঙ্গাসাগর, খুব কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু কফি হবে? আমার যিনি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তিনি কোন অ্যান্সার করবেন না, তিনি আমার দিকে
চোখের মণিটা একদম এইখানে নিয়ে এসে এরকম তাকিয়ে ছোট্ট একটা শব্দ করবে, তারপরই বলবে দিচ্ছি। তারপরে হাঁটাটা লক্ষ্য করে যদি সিসমোগ্রাফে আমরা রেকর্ড করি তাহলে হাঁটাটা দেখব, আমার সঙ্গে প্রেম ভালোবাসার সময় হাঁটা আর দিচ্ছি বলে যে হেঁটে কিচেনে যাওয়া হাঁটা, এই কম্পনটা যদি আমরা সিসমোগ্রাফে রেকর্ড করি খুব একটা রিক্টার স্কেলে খুব একটা খারাপ আসবে না হাঁটাটা। মোটামুটি ইসিজি রেকর্ড, আমাদের ইইজি রেকর্ড, আমাদের ইকো রেকর্ড, আমাদের সিসমোগ্রাফের রেকর্ডে দেখবো হাঁটাটা ওই কম্পনটা প্রমাণ করবে তাই মাটির মধ্যে কি ধরনের কম্পন, স্পন্দন, তরঙ্গ আন্দোলিত এবং আলোড়িত হচ্ছে। তারপরে টেবিলে দিয়ে বলবে দিয়েছি গেল। কি সুন্দর ভাষা, অদ্ভুত ভাষা। আর এই যে দিয়েছি গেল আমাকে বলে দিল, আমি আর ঝামেলা না পাকিয়ে আমি চুপ করে গেলে নিলাম, ফাট করে গিলে ফেলে দিলাম, আর ঝামেলা করলাম না। কিন্তু আমার কি খুব ভালো লাগলো এই বিহেভটা, এই অ্যাটিটিউডটা কি আমার খুব ভালো লাগলো? না লাগলো আমি কুরুক্ষেত্র চাই না বলে চুপ করে গেলাম, ঝামেলা জঞ্জাট পাকালাম না, নিশ্চিতে গিলে খেয়ে নিলাম। আমার কি হলো? আমার মনটা একটু খারাপ হলো। কেন খারাপ হলো? আমার মেমোরিতে আছে ওই যে নহবতী জল দিয়ে ভাসিয়ে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে, তারপরে জিজ্ঞেস করছেন তোমার রাগ হয়নি তো? তার উত্তরটা কি? ও মা, সে কি কথা, রাগ হবে কেন? বলি তুমি যদি আমায় বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে জাগিয়ে না দিতে, কে আমায় জাগাতো বলো? তুমি যদি আমার বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে জাগিয়ে না দিতে, কে আমায় জাগাতো বলো? এই আনসারটা আমার এক্সপেক্টেড ছিল, কিন্তু তার পরিমাণ হচ্ছে দিয়েছি গেল। এই পাশাপাশি যখন ওজন করব তখন আমার হওয়ার আবেগ কেমন হবে, আর যিনি আমাকে করে দিলেন তার মানে হওয়ার আবেগ কেমন হবে। ওই মাটিতে এই বীজ যখন বপন হবে তখন অভ্যাসেরই ঝর্ণা ধারায় জন্মে সংস্কার। আমরা বুঝতে পারি না যে আমাদের অবজারভেশন, এত একাডেমিয়া, আমাদের এই স্কুলিং, টিচিং, কোচিং আমাদেরকে এখন ইনহেরিট করতে পারেনি। তাই আজকে অনুকূল চন্দ্রের উৎসব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহাজ্ঞ জীবনকে জনমনে সঞ্চারিত করে গণ আন্দোলন উদ্বর্ধিত করবার জন্য আজকে আমার সহকর্মী সতীর্থ আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে এই মহোৎসবের আয়োজন করেছেন। আর এই মহোৎসবের আয়োজনের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি ব্যক্তি জীবনে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনের মধ্যে আমাদের করণীয় কর্মসূচি কি তাকে নির্ণয় করে নেওয়ার জন্য, তাকে নির্ধারণ করে নেওয়ার জন্য আমাদের এখানে আগমন, আমাদের এই উৎসবকে উদযাপন করা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে বাণীটি দিয়েছেন, এর অনেক পরে, এই বাণীর অনেক পরে বিখ্যাত আন্তর্জাতিক নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারল তিনি উচ্চারণ করছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turn into instinct, and instinct is a content form of our character. তাহলে আজকে আমাদের এখানে এরা যারা উৎসব করছেন এবং বারবার একটি কথা বলছেন, দীক্ষা গ্রহণ করতে হবে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন দীক্ষা নিলে কি হয়? ঠাকুর বলছেন দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে, একটা হচ্ছে অবজারভেশন এন্ড দেন ফার্দারেন্স। তাহলে দীক্ষা আমার জীবনে ক্ষতি করছে না লাভ করছে, উপকার করছে না অপকার করছে, এটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। এই অবজারভেশন যদি আমার থাকে তাহলে পরে আমি তাকে যথার্থ বিহিত সম্যকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আজকেই সত্যানুসরণে পাঠ করা হলো, এই যিনি পাঠ করলেন একে ইচ্ছে করলে দাঁড়িয়ে দেওয়া যায়। কি দুঃখ দেখান, এখানে যে কজন বসে আছেন, যে কয়েকজন বসে আছেন, দুঃখকে তাড়িয়ে দিয়ে দেখান। যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মানুষকে বলুন দুঃখ দিলাম, তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। ইনি কি ভুল কথা বলেছেন? ইনি কি মিথ্যা কথা বলেছেন? সেদিন প্রফুল্ল কুমার দাস এবং কৃষ্ণভূষণ ভট্টাচার্য, যিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনের অন্যতম অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার সহযোগী ছিলেন, তিনি ঠাকুরকে প্রশ্ন করে বলছেন, এই যে কথাগুলো আপনি লিখছেন বলছেন, এগুলো আপনার পার্সোনাল রিয়ালাইজেশন। বিজ্ঞানীকে সাপোর্ট করে না ঠাকুর, বিজ্ঞানীকে সম্পূর্ণ সাপোর্ট করে না ঠাকুর। এই হাতটা এই ডান দিকের উড়ুর ওপরে সজোরে চাপড় মেরে বললেন, ফেলাথন শালা আপনার বিজ্ঞান।
আপনি কৃষ্ণপ্রসন্ন আমি অনুকূল চন্দ্র। এখন সালা মাঝখানে বিজ্ঞান যদি দাঁড়ায় কয় যে আপনি কৃষ্ণপ্রসন্ন না আমি অনুকূল চন্দ্র না, তাতে সালা আপনারই বা কি আমারই বা কি? কৃষ্ণপ্রসন্ন এই আনসারটার জন্য প্রস্তুত ছিলেন না, উনি হা করে থাকি। প্রফুল্ল কুমার দাস থেকে ঠাকুর বলছেন, প্রফুল্ল লিখে রাখ, I say 1,000 thunder today or tomorrow the whole world accept it. Yes, আজকে 2024, আজকে বিজ্ঞানের প্রাযুক্তিক প্রাচুর্য যত অগ্রগমন করছে, one after another শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এস্টাবলিশ হচ্ছেন in all the term, form and language। ঠাকুর এস্টাবলিশ হচ্ছেন, সম্পূর্ণভাবে এস্টাবলিশ হচ্ছেন। এবং শুধু ঠাকুর নয়, আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের ভাগবত, আমাদের শ্রীমদ ভগবত গীতা একই সঙ্গে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, একই সঙ্গে অ্যাকসেপ্টেড হচ্ছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পেছন দিকে ছবি দেখুন, রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ অনুপায়িতম, চৈতন্য শ্রী রাম ও কৃষ্ণ অনুকূলম, একইভাবে সমস্ত পরম্পরাকে পরিপূরিত করে আজকে ঠাকুর অনুকূল চন্দ্র যে উপস্থাপন আমাদের কাছে রেখেছেন তাকে সামগ্রিকভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে। কেমন ভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করা হচ্ছে বলি আপনাদের কাছে। আমাদের শরীরে এক একজনের এক এক রকম ওজন। আমি আমারটা বলতে পারি কিছুদিন আগে মেপেছি বলে আমার ওজন হচ্ছে 78 কিলো 600। এই যে 78 কিলো 600 এই শরীরের ওজন, একে চালাচ্ছে কি জানেন? একটা 1300 থেকে 1500 গ্রাম ওজনের যন্ত্র, 1300 গ্রাম থেকে 1500 গ্রাম ওজনের যন্ত্র আমার এই 78 কিলো 600 এই মেশিনটাকে চালাচ্ছে, যার নাম ব্রেন, যার নাম মস্তিষ্ক। তার ওজন হচ্ছে মাত্র 1300 থেকে 1500 গ্রাম। সেটা আমাকে এই গোটা শরীরটাকে চালাচ্ছে, আমার গোটা জীবনটাকে চালাচ্ছে। একটা মাধুর্যমণ্ডিত খণ্ডস্মৃতি মনে পড়লো। একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে আমাদের জীবন, আমাদের বিদ্যা আছে, অর্থ আছে, বৈভব আছে, প্রাচুর্য আছে, খ্যাতি আছে, প্রতিষ্ঠা আছে, গুরু দীক্ষার কি প্রয়োজন? ঠাকুর চুপ করে শুনছেন, কোন আনসার দেন। আমাদের দেওঘরে সেই সময় ঘূর্ণিঝড় হতো মাঝে মাঝে, এই ধুলোগুলো পাখে এরকম করে উড়ে যেত কিছুক্ষণের জন্য। একটা খড় কুটো পাতা টাতা নিয়ে এরকম করে পাখে উড়ে যেত। আর ঠিক সেই সময় যখন এরকম পাখে উঠেছে, একটা ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন, ফট করে চোখের মধ্যে ওই হাওয়াতে গিয়ে একটা কুটো পড়েছে। আর যখন কুটো পড়েছে, সে আরো চেষ্টা করেছে, জল দিয়েছে, কিছুতেই কুটোটা বার করতে পারছে না। তখন সামনে একজন লোককে বলছে, দাদা দেখুন তো চোখের মধ্যে কি পড়েছে। উনি দেখে দাঁড়ান একটা রুমাল বার করে, রুমালের কোমরে ওটাকে ওয়াশ করে বার করে দিন। ঠাকুর এই সম্পূর্ণ সিনারিওটা দেখলেন, দেখার পরেই বলছে, শালা কি অশৈলী কাণ্ড রে। মানুষের চোখ শালা সব দেখতে পায়, মানুষের চোখ সব দেখতে পায়, কিন্তু ওই চোখে যদি শালা কোনো কুটো পড়ে, চোখ আর ওই কুটো দেখতে পায় না। শালা চোখের কুটো বার করার জন্য যদি একটা সামনের মানুষের প্রয়োজন হয়, আর একটা গোটা জীবন পাড়ি জমাবো তার জন্য কারো দরকার নেই, এ কি শালা মানা যায়? কি কোষ? যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন গুরু ধর্ম দীক্ষার কি প্রয়োজন, তিনি বললেন আমি দীক্ষা নেব। আরেকজন বলেছিলেন, ঠাকুর আপনি যা বলছেন তা আমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে না। ঠাকুর মুহূর্তের মধ্যে বললেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করুন, আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে। একজন বললেন যে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে। ঠাকুর বললেন এর মানে কি? বললেন যে বড্ড ব্যাকডেটেড, সেখানে কথা হচ্ছে, যদি আপ টু ডেট কিছু কথা হতো তাহলে শুনতাম। ঠাকুর বলতে, আপনি যা বললেন এর মানে কি? আমি দেখেছি তিনি একজন ইংরেজির এইচওডি, শামস্তিপুরের একজন ইংরেজির এইচওডি, তিনি ওখানে বসে ইনস্ট্যান্ট আপ টু ডেটের ডেফিনেশন দিতে পারলেন না। ঠাকুর তাকে জিজ্ঞাসা করতে, আপনি তো কলেজে পড়ান? উনি বলছেন হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে বলেন আপনার স্টুডেন্টদের নেক্সট ডে আপ টু 5th লেসন পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th লেসন না 1 to 5th? প্রফেসর বললেন না 1 to 5th। হ্যাঁ, আমি তো সারা তাই করি, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড হয়েছে সেই তো মোস্ট আপ টু ডেট। এই বলে তিনি প্রফুল্ল কুমার দাস দাকে বলেন, প্রফুল্ল ওই সৃজন প্রগতি পড়ে শোনা। ওটা পড়ে শোনালেন চলার সাথী। আর দি মেসেজ নটা ভলিউমের প্রথম ভলিউমের প্রথম বাণীটা, দি বোমিং কমিশন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাগ বলে বাণীটা পড়ে শোনালেন। ভদ্রলোক শুনলেন, শোনার পরে বললেন আমি দীক্ষা নেব। এই অবজারভেশন আমার জীবনে কিন্তু আসেনি, আমাদের জীবনে কিন্তু আসেনি। আর না আসার ফলে
আমাদের ঘর হচ্ছে, সংসার হচ্ছে, বিবাহ হচ্ছে, প্রজনন হচ্ছে, প্রজন্ম হচ্ছে, কিন্তু তার ভেতর থেকে আমাদের দুঃখ ক্রমশ আমাদের ছেড়ে যাচ্ছে না। সুতরাং এখানে দীক্ষা আমাকে কি করে এখান থেকে উত্তরণ ঘটাতে পারে, কি করে দুঃখ আমার কাছে আসলেও আমি তাকে অতিক্রম করতে পারি, একটি বর্তমান বিজ্ঞানের বিদগ্ধ ব্যক্তি ডক্টর নিও ওল্ডম্যান আমেরিকার পেনসিলভেনিয়ায় তিনি নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে চিকিৎসা করেন। তার একটি বিখ্যাত বইটির নাম হচ্ছে সায়েন্স, রিলিজিয়ান অ্যান্ড হেলথ। এই নিও ওল্ডম্যান তিনি বলছেন যে আমার কাছে একটি পেশেন্ট এসছে, সেই পেশেন্টটা বলছে যে আমি হাতটা এরকম তুলতে পারছি না, এরকম করে তুলতে পারছি না। আমি তাকে সমস্ত রকম এক্সাম করে দেখেছি, কোনো প্রবলেম নেই, কোয়াইট কোনো প্রবলেম নেই, কিন্তু হাতটা তুলতে পারছে না। আমি অনেকক্ষণ কাউন্সিলিং করলাম, তারপরে বলছেন না ডক্টর আমি হাতটা তুলতে পারছি না, এখানে ক্লট করে যাচ্ছে। আমি কাউন্সিলিং করার পর বললাম ম্যাম আপনি আমার এখানে ভর্তি হয়ে যান। আমি ফ্রান্সে একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবের সাথে কথা বলেছি, আপনার সমস্ত রিপোর্ট আমরা ওখানে পাঠিয়েছি। 7 দিনের মধ্যে ওরা একটা স্পেশাল অ্যাম্পেল আমাকে পাঠাবে আপনার জন্য, আমরা ওই ইঞ্জেকশনটা আপনার শরীরে পিক করব। আমি খুব ফার্ম যে আপনি হাতটা তুলতে পারবেন, উইদিন 30 মিনিটস আপনি হাতটা তুলতে পারবেন। এইভাবে ওকে দীর্ঘদিন কাউন্সিলিং করলাম। ডক্টর প্রেস রিলিজ করে বলছেন যে 7 দিন পর আমি হসপিটালে এসে সিস্টারকে বললাম সিস্টার একটা ডিস্টিল ওয়াটারের অ্যাম্পেল বার করুন তো ফ্রিজ থেকে। একটা ডিস্টিল ওয়াটারের অ্যাম্পেল নিয়ে এসে একটা ইঞ্জেকশনে লোড করে নিয়ে একটা জাস্ট ডিস্টিল ওয়াটার ওর শরীরে ধীরে ধীরে ইন্টারমাসকুলার প্রিক করে দিলাম। যখন প্রিক করে দিলাম দিয়ে ঘড়ি ধরে 30 মিনিট বসে থাকলাম ওর সামনে, বললাম হাতটা তুলুন তো। ভদ্রমহিলা করে হাতটা তুলে দিলেন। ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে হাউ ইজ ইট পসিবল, উনি ফিজিক্সের কথা বললেন, দিস ইজ কল্ড প্লেসিবো এফেক্ট। উনি বললেন দিস ইজ কল্ড প্লেসিবো এফেক্ট। এইখান থেকে আমরা ইচ্ছে করলে ওখানে কনভার্ট করে দিতে পারি। বিজ্ঞান এবং পদার্থবিদ্যাকে বলে প্লেসিবো এফেক্ট, এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া সম্ভবপর। বিজ্ঞান একথা বলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক। এই যে মাইকের স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে থাকবে অনন্তকাল, এটাকে হাত দিয়ে যখন ওখানে সরিয়ে দেওয়া হবে তখন এটা সরে যাবে। একটা ফোর্স অ্যাপ্লাই করলে এখান থেকে ডিসপ্লেস হয়ে ওইখানে রিপ্লেস হবে। সাইমultaneously শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষার সঙ্গে সঙ্গে আমাকে বলছেন যে তুমি যে অভ্যাসগত সংস্কার নিয়ে পৃথিবীতে এসছো, তুমি যে ভাব নিয়ে পৃথিবীতে এসছো, তোমার এই ভাব, তোমার এই অভ্যাস, তোমার এই সংস্কারের সঙ্গে তোমাকে ইষ্টপ্রীতি দেওয়া হলো। ইশ মানে হচ্ছে ইচ্ছা। প্রত্যেকটি বিষয়কে তিনি আনফোল্ড করেছেন, যার জন্য তার 4খানা ডিকশনারি। তার শব্দকে বুঝতে গেলে পরে উইদাউট ডিকশনারি বোঝা সম্ভবপর নয়। আমাদের ইষ্টভীতি হচ্ছে হাতে করে টাকা দিয়ে দিলাম, ইষ্টভীতি নো নেভার। হাতে করে টাকা দিলে ইষ্টভীতি হয় না। ঠাকুর ইষ্টভীতি প্রসঙ্গ বলছে ইশ মানে হচ্ছে ইচ্ছা। আমরা আমাদের জীবনকে ইচ্ছা দিয়ে চালাই, আমার ইচ্ছা দিয়ে আমার জীবনটাকে আমি চালাই। আর উনি বলছেন এটিকে যখন বাংলায় কয় তয় প্রত্যয় করা হয়, ইশ কয় তয় প্রত্যয় কনভার্ট হয়ে গেল ইষ্ট। ইষ্ট ইটসেলফ মঙ্গল, কল্যাণ, শুভ, সুন্দর। তাহলে আমার জীবনের ইচ্ছা দিয়ে এনার জীবনের ইচ্ছা, ওনার জীবনের ইচ্ছেকে যখন আমি ইমবাইব করছি, প্রত্যেকটি মুহূর্তে আমার প্র্যাকটিসের মধ্য দিয়ে, আমার কর্মের মধ্য দিয়ে প্রত্যেকটি মুহূর্তে আমি যখন ওনার ইচ্ছাকে ইমবাইব করছি, ইমবাইব করতে করতে কি হচ্ছে, ওই ফোর্স আমার ভেতরে এসে আমাকে ডিসপ্লেস করছে। কোথা থেকে? আমার অভ্যস্ত ক্রনিক্যাল হ্যাবিট থেকে। সত্যানুসরণের মধ্যে তিনি তাই বলছেন বারবার পুনঃ একটান চেষ্টাকেই অভ্যাস বলে চিহ্নিত করা যায়। সুতরাং বারবার এই চেষ্টা যখন করছি তখন আমি এখান থেকে ডিসপ্লেস হয়ে ওখানে রিপ্লেসড হচ্ছি। দুঃখ তখন আমাকে আর দুঃখ দিতে পারছে না, আমি কনভার্ট করে মোল্ড করতে পারছি। কি করে পাচ্ছি? এখন বিজ্ঞান বলছে ওই যে মস্তিষ্ক, এই ছোট্ট মস্তিষ্কের মধ্যে একটা অংশ আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের মধ্যে আরো একটি ছোট্ট অংশ আছে যার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। ওই লিম্বিক সিস্টেমের মধ্যে আরো একটি ছোট্ট অংশ আছে যার দুটো পার্ট,
একটাকে বলা হয় অ্যামিগডালা, আর একটাকে বলা হয় হিপ্পোক্যাম্পাস। যখনই আমি মেডিটেশন করছি, জপ করছি, তখনই জপ করার সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে যে নিউরন যা বিদ্যুৎ উৎপাদন করছে আমার শরীরের মধ্যে, যাকে বায়োইলেকট্রিক্যাল বলা হয়, এই বায়োইলেকট্রিক্যাল ইমানেশন আস্তে আস্তে আমার ভেতরে যখন মস্তিষ্কের ভেন্ট্রিকল সিস্টেমের মধ্যে গিয়ে ওকে আর্নেস করছে, ওকে পোলারাইজ করছে, অ্যাজ পার মাই কনসেন্ট্রেশন ওই অ্যামিগডালাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি। ওই অ্যামিগডালাকে ইনফ্লুয়েন্স করার সঙ্গে সঙ্গে হিপ্পোক্যাম্পাস ইনফ্লুয়েন্স এবং চার্জ হচ্ছে, দুঃখকে আমি অনায়াসে অতিক্রম করে যেতে পারছি। ঠাকুর অনুকূল চন্দ্র সেদিন যে বইটির বয়স 100 বছর পার হয়ে গেছে, 1316 সালে লেখা সত্যানুসরণ, আজকে 2024 সাল, সমস্ত ফিজিওলজি স্যালুট করছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই ছোট্ট কথা। ইয়েস, মানুষের ভেতরে এই ক্ষমতা এবং এই শক্তি লুকায়িত আছে। এটা স্পাউট করবো কি করে? এটাকে আমি অ্যাক্টিভেট করবো কি করে? আজকে যদি বিষ্ণু জ্যোতির্ময় এরা যদি উৎসব না করতো, আমার সুযোগ হতো না কথা বলার, আপনার সুযোগ হতো না এই বোধয়ন্ত পরস্পরম আদান এবং প্রদানে। তাই দীক্ষা শুধু গুরুগিরি ব্যবসা করার জন্য নয়, দীক্ষা আমার জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। আর দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে নাম জপ ধ্যান ঠাকুরকে উদ্ধার করার জন্য নয়। ঠাকুরকে গালাগাল করলেও 5 ইঞ্চি কমে যাবে না। একজন আমাকে বলেছিল, আপনার ঠাকুর কি সিদ্ধ পুরুষ? আমি বললাম, অসিদ্ধ হলেই বা ক্ষতি কি? তিনি যদি অসিদ্ধ হন তাতে ক্ষতি কি? শ্রীরামকৃষ্ণ বলেছেন আলু, বলি জলের মধ্যে হাঁড়িতে জল ভরে আলু ফেলে দাও, ফট করে নিচে গিয়ে পড়বে, একদম নিচে চলে যাবে। এবার তলে তাপ দাও, তাপ দিতে দিতে যখন সেদ্ধ হবে ওই নিচের আলু আপসে আপ উপরে ভেসে উঠে পড়বে। তিনি সিদ্ধ হলেই বা কি, তিনি অসিদ্ধ হলেই বা কি? বলি আমি সিদ্ধ না অসিদ্ধ, আমার সিদ্ধ অসিদ্ধতা দিয়ে আমি আমার উন্নয়নটাকে, অগ্রগমনটাকে অনুভব করতে পারবো। আমি কি ছিলাম, কি হলাম। আজকের এই প্রেক্ষিতে এই যে সমস্যার কথা বলছেন, ঠাকুরকে কালীষষ্ঠী মা জিজ্ঞেস করেছিলেন কত সমস্যা ঠাকুর, অনেক কথা বললেন। কথা বলার পর কালীষষ্ঠী মা তো চলে গেছেন। বেশ কিছুদিন পর ঠাকুর দীর্ঘদিন ধরে 7 দিন, আমার যতটুকু মেমোরি আছে প্রায় হ্যাঁ 7 দিন তো হবেই, সময় নেব যে কালীষষ্ঠীর ডাক দিয়ে নিয়া, কালীষষ্ঠীর ডাক দিয়ে নিয়া। আর উনি আসেন না কিছুদিন, 7 দিন পর 8 দিনের দিন উনি এসে ধপ করে ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর বললেন, তুই তো সারা টানানি বিফোর, হ্যাঁ তোর তো সারা মাটি ছোঁয়া পড়েই না, ডেকে ডেকে হয়রান, তোর দেখা মেলে না। কালীষষ্ঠী মা খুব নিশ্চিন্তে গায়ের কাপড় ঠিক করে বললেন, আসবো কি করে কোন, আপনি তো এক জায়গায় বসে এতেলা পাঠান, আমাদের কি সমস্যা কম? ঠাকুর বলছে, কি সমস্যা? সমস্যা কাক কয় সে আপনি বোঝেন, সমস্যা কাক কয় ও আমি জানি না, সমস্যা কাক কয়? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, যেখানে সমীচীনতার ব্যত্যয় ঘটে, যেখানে সমীচীনতার ব্যত্যয় ঘটে ততটুকুই সমস্যা। সঙ্গে সঙ্গে তিনি প্রফুল্লতাকে ইংরেজিতে বানিয়ে দিলেন, কেয়ারলেসনেস ইজ দ্য ফকন অফ দ্য মেজারি। যেখানে জীবনে চলমানতায় আমি যতটুকু অসতর্ক হব, বাজ পাখি যেমন ছো মেরে নিয়ে যায়, আমার সমস্যাও ঠিক ততখানি আমাকে হাইজ্যাক করে নিয়ে যাবে। ঠাকুর তারপরে বললেন, তোর কি সমস্যা সেটা কর। তখন কালীষষ্ঠী মা বলছেন, সমস্যা আমি রোহিণীর হাট থেকে একটা গরু কিনেছি, জানেন 6,000 টাকা দাম দিয়েছে গরু। আর এই 6,000 টাকা দিয়ে গরু কেনার পর সারা আমাকে যে বিক্রি করেছে সে বলেছে এবেলা 600 দুধ দেবে, ওবেলা 600 দুধ দেবে। দেশে বলে দেবে কি, গরুর কাছে মধ্যে ভিড় পারতেছি না। বলে কেন? বলে কাছে গেলে শিং দিয়ে গোতা বের আছে, পেছনে গেলে ল্যাজের ঝাপটা মারে, ঠ্যাং দিয়ে বাড়ি মারে, কাছে মধ্যে ভিড় পারতেছি না। আমার 6,000 টাকা বুঝেছেন, আপনি তো একটেলা পাঠাচ্ছেন, আসবো কি এবেলা 6 ওবেলা 6 দুধ একটা মোটে বাঁটে হাত দিবে পারতেছি না। ঠাকুর তখন বললেন যে এখন যাইছি? বলে হ্যাঁ, এই 6-7 দিন ধরে গরুর সঙ্গে গায়ে পিঠে ল্যাজে হাত দিয়ে পোষ বানাইছি, বুঝেছেন? তুই দুধ পাইছিস? বলে হ্যাঁ, যা বলেছে তাই, এবেলা 6 ওবেলা 6, তাই তো আসিছি। বলে হাসতেন ঠাকুর, হাসতে হাসতে, দেখেছিস শালা জানোয়ার হলে হবি কি, হ্যাঁ ভালোবাসা ভাবসাব না হলে ভেতরের মাল কেউ কাউকে দিবে চায় না, বুঝেছিস? আমি দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরের শিষ্যত্বকে সাধনা করছি, তার সঙ্গে যদি আমার ভালোবাসা না হয়, শুধু টাকা দিয়ে ঘুষ দিয়ে ইষ্টভীতি করা সম্ভবপর নয়। দেবতার পায়ে মাথা খুঁটে ফাঁকিতে চাষ বাগাতে মাল। বলি দেবতা কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? তিনি বারবার অ্যালার্ট করে বলছেন, কেশব কেশব ডাকছ কত, চাইছ সব হিসেব মতো। বলি কেশব কি তোর বাপের চাকর, করবে সব তোর সময় মতো?
আজকে এই কথাগুলো তার বাণী মানে ভোলারাম বলে একজন ছিল দেওঘরে, ওই ওই কাহারপাড়া দুবেপাড়ার দিকে থাকতো। বাড়ি পেঁপে কাঁচকলা এ সমস্ত নিয়ে ওই কুমড়ো টুমড়ো নিয়ে লাউ টাউ নিয়ে বসতো, আমাদের ঠাকুর বাংলা ঢোকার গেটের মুখে চট পেটে বসতো। একদিন বিক্রি হয়নি, কিচ্ছু বিক্রি হয়নি। সে এসে ঠাকুরের সামনে দাঁড়া আছে। ঠাকুর অনেকক্ষণ বলছে, আরে দাঁড়া আছিস কেন? বলে, ঠাকুর আমি তো এসব নিয়ে গিয়ে বসি, আসলে কিছুই বিক্রি হয়নি, কিচ্ছু বিক্রি হয়নি। তোর ওসব দাম কত হবে পরে? মুহূর্তের মধ্যে বলে দিল 10 টাকা। আরে 10 টাকার দাম হবে কত? মুহূর্তের মধ্যে বলে 10 টাকা হবে। ঠাকুর কাছে একজন ছিল, এই 10 টাকা দিয়ে যেত, ব্যাস একবার যে শুরু করে দিল, ও প্রত্যেকদিন বিক্রি হলো চুপ করে দাঁড়া থাকতে হতো। ঠাকুর কাছে কে রে, আজও কি? বলে, হ্যাঁ 10 টাকা। এই 10 টাকা দিয়ে যেত, এই চলতেই লাগলো, একবার রেগুলার রুটিন 10 টাকা চলতে লাগলো। আমাদের সেন্ট্রাল ব্যাংক হলো দেওঘরে পোস্ট অফিসের কাছে, যখন ব্যাংক হয়ে গেল তারপরেও 10 টাকা চলে যাচ্ছে। একদিন হঠাৎ ভিড়ের মধ্যে ঠাকুর ডাকে, ভোলা এক্ষরে কাছে এসছে, আমার ঘরে এখানে ব্যাংক আছে তুই জানিস? বলে, হ্যাঁ জানি তো। ওখানে কি হবে? টাকা পয়সা লেনদেন হয়, টাকা পয়সা জমা টাকে নেয়। তুই আমার ওখানে দাঁড়া থাকিস কে? তাহলে ওই ব্যাংকে যাই তো দাঁড়া থাকলে বলতে তুই 10 টাকা করে পেতে পারিস, আমার এখানে দাঁড়া। হ্যাঁ আমার দিবে নাকি? দিবে না কেন? আরে ওখানে তাদেরই দেয়, কাগরের দেয়, জাগরের মাল জমা আছে। ঠাকুর ঠাকুর আমার কাছে কি মাল জমা রাখিছিস? তুই যে রোজ 10 টাকা করে বাড়াই নিচ্ছিস, তুই আমার কাছে কি মাল জমা রাখিছিস? হ্যাঁ তুই যে রোজ বাড়াই নিচ্ছিস। আজকে এইরকম প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমরা এরকম বাগাতে বাগাতে গিয়ে গিয়ে একসময় যখন ঠেকে যাই, তখন আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের বিশ্বাসটা টেকে না। আর এইরকম একটি জায়গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বোসের এই ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। কি করে আনে? আমি যখন তার ইচ্ছেকে আমার ইচ্ছে দিয়ে অ্যাক্টিভেট করব, আমি যখন তার ইচ্ছেকে আমার ইচ্ছে দিয়ে ইনভাইট করব, আমি যখন তার ইচ্ছেকে আমার ইচ্ছে দিয়ে বাস্তবায়িত করব। হাউ ইজ পসিবল? কি করে সম্ভব? কেমন করে সম্ভব? আমার বাবা পাবনায় গেছেন, তখন ক্লাস 7-8 পড়ে। হি নোজ নাথিং অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড ইনভারিক। বিবাহ কি, প্রজনন কি আমার বাবা জানতেন না। আমার মা গেছেন, আমার মা জানতেন না বিবাহ কি, প্রজনন কি। আমি জন্মে গেছি। সেই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, একটা সন্তান জন্মায় তার জন্মের 20 বছর আগে। কেমন করে? অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তান এবং শিক্ষাও ঠিক তেমনতর ভাবে হয়। তা আমার বাবা এবং আমার মা যা জানতেন আমি তো জন্মে গেছি, হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম মি? কি করে আশা করবেন যে আমি সব ঠাকুরের মতো করবো? অসংখ্য ত্রুটি, অসংখ্য বিচ্যুতি থাকবে আমার ভেতরে। ঠিক এইরকম ত্রুটি বিচ্ছুতির প্রশ্ন ঠাকুর যখন প্রফেসর পঞ্চানন সরকার তাকে দায়িত্ব দিচ্ছেন আমাদের ম্যাট্রিক পাস করাবার জন্য, উনিও ঠিক একই কোশ্চেন ঠাকুরকে করছেন। আপনি যা বলছেন না, যা চাইছেন না আমাদের কাছে, যা এক্সপেক্ট করছেন আমাদের কাছে, এর জন্য কি দরকার জানেন? ঠাকুর কি ভালো মেরিট না হলে আপনি যা চাইছেন তা হওয়া সম্ভবপর নয়। ঠাকুর ফট করে বলে, সারা আকাম্বা কথা, যত সব আকাম্বা কথা। মেরিট নাই, সারা মেরিট গ্রো করা যায়? হ্যাঁ মেরিট কি গ্রো করানো যায়? কওয়া যাবে না, একদিন দেখাই দেবো। একদিন দেখাই দেবো। আশ্রমে কিছু কুকুর বাচ্চা দিয়েছে, বুঝলেন? একটা নাদুস নদুস বাচ্চা দেখিয়ে পঞ্চানন্দাকে বলছেন একটা বাচ্চা নিয়ে গিয়ে মানুষ করেন। পঞ্চানন্দ বাচ্চাটাকে নিলেন। বেশ কিছুদিন পর ঠাকুর বলছেন যে কুত্তার বাচ্চাটা নিয়েছিলেন, সহমত শিখাইছেন? বলে, হ্যাঁ আমি এই চলে আসে, এই বসে পড়ে, চলে যা সব বুঝতে পারে। তাই নাকি? দেখান তো দেখি, দেখিয়ে দিল। ঠাকুর ফট করে বলছেন, ওই দেখেন ওর বাপ মা ভাই বোন ঘুরে বেড়াচ্ছে, একই আকাশ, একই মাটি, একই বাতাস, একই পরিবেশ। ওই দেখুন ওর ভাই বোন গুলো ঘুরে বেড়াচ্ছে। এক কাম করুন, এখান থেকে বসে ওর বাপ মা ভাই বোনকে ডাক দেন তো। পঞ্চানন্দা বলছেন, এই এদিকায়, বহু করে একটা এদিকায় ওদিকে চলে গেল। ঠাকুর তখন বলছেন, আপনি কি সারা রোজ মেডিটেড ইঞ্জেকশন বা ক্যাপসুল খাওয়াইছেন এই বাচ্চাটার? এ টেম্পেল ওপেম্বা। ঠিক এইখানে শ্রীমদ ভাগবতে কুন্তী আমাদেরকে বলেছিলেন, যখন যুদ্ধ শেষ, দ্বারকেশ্বর দ্বারকায় ফিরছেন, তখন কুন্তী দুহাত বাড়িয়ে বলছেন, কোথায় যাচ্ছ কৃষ্ণ? কোথায় যাচ্ছ? কেন? তুমি এখন রাজ্য সাম্রাজ্য ভোগ করো, সুখে থাকো। সেদিন কুন্তী বলেছিলেন, না, এটা আমাদের সুখের সময় নয় কৃষ্ণ, এটি আমাদের পতনের সময়। যত্র যত্র বিপদ তত্র তত্র জগৎগুরু। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। সবচেয়ে বিপদ কোনটা? যখন আমরা বিষ্ণু স্মৃতি বিস্মরণ হয়ে যাই,
তার থেকে যখন বিচ্যুত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেটি আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। আর তাই তিনি বলেছেন, ঈশ্বরভীতি করলে পরে মহাভীতি থেকে ত্রাণ পাওয়া যায় কি দিয়ে? তাঁর ইচ্ছেকে আত্মীকৃত করে। আমার কথার শেষ পর্বে আমি আসছি। এর জন্য ধ্যান দরকার। আমরা যে কয়েকজন মানুষ এখানে বসে আছি, ঠিক এইরকমই আমাদেরই সবার জিজ্ঞাসা, আমাদেরই সবার প্রশ্ন, আমাদেরই সবার কথা বলেছিলেন কালিদাস মজুমদার শ্রী শ্রী ঠাকুরকে। কি বলেছিলেন জানেন? আচ্ছা, ধ্যান সম্পর্কিত আপনার প্রচুর বাণী আছে, প্রচুর কথা আছে, এত বোঝা খুব কঠিন। আপনি খুব সহজ করে বলুন তো দেখি, কি সহজ ধ্যান? কি সহজ ধ্যান বলতে কি বুঝবো? সহজ ধ্যান কি? ঠাকুর একটা শব্দ ব্যবহার করে বললেন, খুব ইজি। মানুষ লাভারকে যেমন চিন্তা করে, খুব ইজি। মানুষ তার লাভারকে যেমন চিন্তা করে, সেই হচ্ছে জীবনের সহজ ধ্যান। আমি দেখেছি কিরকম জানেন, আমাদের বাড়িতে প্রত্যেক দিন প্রচুর লোকজন বাবার কাছে বসতেন, বাবা কথা বলতেন, আমরাও বসতাম, হাঁ করে শুনতাম। এখানে নিমাইকে দেখেছিলেন, নিমাই আছে কেন জানি না, নিমাই আমাদের বাড়িতে হাবড়া থেকে গিয়ে হাজির হতো, বাবার সামনে বসে কথা শুনতো। এরকম প্রত্যেক দিন এরকম কথা শুনতে শুনতে সব চলে যেত। যখন বাবা আমাকে বলতেন, এই তো মা কত হাফ কাপ চা দিতে, মাকে গিয়ে বলতাম, মা একটু বিড় করে বলতেন, রাবণের চিতার মতো জ্বলেই যেত যে দিলীপদার বউ বসে আছে, দিলীপদা গিয়ে আমাদের বাড়িতে বসতেন প্রত্যেক রবিবার। সুবিনয় দা, যে সুব্রত আছে ওর বাবা, প্রত্যেক রোববার আমাদের শশাঙ্কদার ছেলে শিশিরদার, সুবিনয় দা অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, এরা দল বেঁধে আমাদের বাড়িতে ভিড় করতেন, একসাথে সৎসঙ্গে যেতাম আমরা। সেই সময় সবাই চাটা খেয়ে চলে যাওয়ার পরে যখন মা এসে একটু খবরের কাগজ দেখতে এরকম করে বসে, আর উনুনে বোধ হয় একটা কিছু চাপিয়ে এসছিলেন, আর উনুনে চাপিয়ে আসা পোড়া পোড়া গন্ধটা যে নাকে এসছে, মা উঠতে গিয়ে মার পায়ে বা শাড়িতে বেঁধে কাপড়টা ঠাস করে পড়ে হ্যান্ডেলটা ভেঙে যায়। আমার বাবা চৌকিতে সে উঠে দেখলো কাপের হ্যান্ডেলটা ভেঙেছে। বাবা খালি অস্ফুট স্বরে বলে, শালা হাউসে চলন, হর্ষের দীর্ঘ জ্ঞান নেই, শালা কপালের উপরে চোখ হনার করে হেঁটে যাচ্ছে। আমার মা কোনো আনসার দিলেন না, চুপ করে চলে গেলেন। আমাদের টেলিফোনটা, ল্যান্ডফোনটা ওই ঘরে ছিল। এবার টেলিফোনটা বেঁচেছে, ল্যান্ডফোনটা বাবা এ ঘর দিয়ে যাওয়ার সময় দরজাটা তো এরকম বন্ধ ছিল, দুটো পাল্লা, এখন তো এক পাল্লার মতন দরজা, আর দরজাটা বাবার বুকে টান করে বাড়ি খেয়েছে। বাবা গিয়ে ফোন করে এসেছে, মা এসে একবার দাঁড়িয়ে বলছে, আচ্ছা আমার নয় কপালের উপরে চোখ, আমার নয় হর্ষের দীর্ঘ জ্ঞান নেই। বলি, তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ। আমি একটা কাপের হ্যান্ডেল দিয়েছি, 5-10 টাকা দাম, এখনো বাজার থেকে কেনে যায়, তোমার যদি পাঁজরের হাড় ভাঙতো কি হতো বলো দেখি? বাবা এরকম তাকিয়ে বলছেন, তোমার হাত পিছনে কে? মা হাতের উপরে, হাতে খুঁটি। বাবা বলে, সারা মানুষের জ্ঞান করে না কয়কে দেয়, ওই যে আমি তোমাকে একটুখানি বলেছি তুমি খুঁটি নাড়তিছ আর ভাবতিছ, একটা মৌকা পাই মুখের ঝামা ঘষেছে বসা লাগে, এক ধ্যান করা। আর ঠাকুর বলেছেন, অন্য জানিস মন বয়, অন্য মাফিক প্রবৃত্তি হয়। ওই যে তুমি আমার পিন্ডি চটকা ধ্যান করতে করতে রান্না করতে খাবি নাকি? না, আমি খাবো, তোমার চাল পাল্টা খাবে, তুমি খাবা, সারা তোমার ওই প্রবৃত্তি আমার ঘরের মধ্যে ঢুকে আমার ঘরে কি চেষ্মারা কল করবি, তুই বুঝতে পারিস? আরে আমার তো ঝামা বসা মুখ, তাই তো ঠাকুরকে ধরেছি। আমার হয়তো বলার উপস্থাপনা ঠিক নয়, তুমি সেটা ধরে নাও, তুমি সেটা বুঝে নাও, তুমি সেটাকে মানায় নাও, তাই তো তুমি অর্ধাঙ্গিনী, তাই তো তুমি সহধর্মিনী, তাই তো তুমি মনোপ্রত্যানুসারিণী। আমি তো তোমার শত্রু না, তুমি আমার শত্রু না। আমার বলার ঢংটা খারাপ, উপস্থাপনার রকমটা, পদ্ধতিটা খারাপ, আমি তো খারাপ না। ঠিক এইভাবে আমাদের অসংখ্য ত্রুটি বিচ্যুতিগুলো আছে, কিন্তু তাকেও আমরা দীক্ষা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বুঝতে পারি, তুমি যদি আমায় বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে জাগিয়ে না দিতে, কে আমায় জাগাতো বলো? ঠিক এই জন্যই আজকের এই উৎসব, আর এই উৎসবের ভেতর থেকে আমরা এই সংস্কারকে পরিবর্তন করতে পারবো। আরেকটি কথা বলি, যে কয়েকজন মানুষ এখানে এই ঠান্ডার মধ্যে খোলা চারিদিকে যেভাবে বসে আছেন, যে এখানে যেভাবে বসে আছেন, ততক্ষণ সময় বসে আছেন, ঠিক এটা শেষ হয়ে গেলে আপনারা বাড়িতে যাবেন, আমি যাব, গিয়ে আপনার বাড়িতে আপনাকে বলবো ঠিক এইভাবে, আপনার বাড়িতে আপনার ঘরে ঠিক এইভাবেই আপনি বসে থাকবেন। যতক্ষণ ঘড়ি ধরে বসে আছেন, ঘড়ি দেখে মিলিয়ে দেখবেন, বসে থাকতে পারবেন না, পারবেন না। বসে থাকতে একটু একটু নড়াচড়া করবেন, একভাবে বসে আছেন। কি করে বসে আছেন? কেন করে বসে আছেন? এই কাঠামোর মধ্যেই আরো একটা শক্তি আপনার মধ্যে বাস করছে।
এই এই দেহের মধ্যেই আরো একটি অস্তিত্ব আপনার মধ্যে বাস করছে, সেটা আনটাচেবল, আনরিচেবল। দীক্ষা এবং ধ্যান সেটাকে জাগিয়ে দেবে। রোজ ঠাকুরের কাছে বসে ইষ্টভূতি করার সময় খুব পরিষ্কার ভাবে বলবেন, ঠাকুর আমি আমি তোমাকে দেখিনি ঠাকুর, একটা মিথ্যা কথা বলছি না, সব সত্যি কথা বলছি, আমি আমি তোমাকে দেখিনি ঠাকুর, হ্যাঁ দেখিনি, আমি তোমার কাছে কখনো বসিনি, আমি আমি যে তোমাকে খুব ভালোবাসি, নির্ভর করি, বিশ্বাস করি, ভরসা করি, সবটা ঠিক নয় ঠাকুর, সব ঠিক নয়। আমাকে সবাই মিলে যাজন করেছে, শুনে শুনে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার গুরু ভাইরা জোর করে আমাকে দীক্ষা দিয়েছে, দীক্ষা নিয়েছি। আজকে সকালবেলা এই যে আমি ইষ্টভীতি করছি, এটা আমি ইষ্টভীতিকে এই এতক্ষণ ধরে আমি শুনলাম বক বক করে বলে, ঈশ মানে অমুক মানে তয় প্রত্যয় মানে, এত আমার মাথার মধ্যে নেই ঠাকুর। কিন্তু তবু আমি ইষ্টভীতি নিয়েছি, পয়সা হোক টাকা হোক নিয়েছি। কিন্তু কিন্তু যদি আমি তোমাকে একটু নির্ভর না করতাম, এইটুকু যদি বিশ্বাস না করতাম, এইটুকু যদি ভালো না বাসতাম, আমি এটা বসতাম বলো, এটা আমি করতাম বলো? এটা টাকা বা পয়সা নয় ঠাকুর, এটা আমার ভালোবাসা। I love you ঠাকুর, sincerely love you, I love you ঠাকুর। তোমার সমস্ত শক্তি তুমি আমার মধ্যে পাঠাও, সমস্ত ক্ষমতা আমার মধ্যে পাঠাও, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। তুমি যে ভালোবাসার কথা বলো ওরকম করে ভালোবাসি না, কি করে বাসবো? আমি তো সেভাবে পৃথিবীতে আসিনি, আমি তো সেভাবে জন্মাইনি, তোমার মতো ভালোবাসবো কি করে? আমি যেরকম বুঝেছি সেরকম করে ভালোবাসি, তুই আমাকে সেরকম করে দাও ঠাকুর। দিনের পর দিন যখন আমি কথা তার কাছে অকপট ভাবে বলতে থাকবো, দেখবেন মিলিয়ে একটা শক্তি, একটা এনার্জি পোস্ট করবে। এই আমি চাই এইখান থেকে ওখানে দু পা হেঁটে যেতে পারবো। আমি গাধা হতে ঘোড়া হতে পারবো না, কিন্তু গাধা যেরকম দৌড়ে তার চেয়ে 1000 গুণ বেশি দৌড়তে পারবো। উৎসব এইভাবেই শ্রেয়কে সৃজন করে। আরেকটি কথা বলছি, আজকে 2024-2026 সাল, আমাদের বিভিন্ন সংগঠন আছে, সৎসঙ্গের মধ্যেই বিভিন্ন সংগঠন আছে। হোক এই যে আমরা এখানে কথা বলছি, জ্যোতির্ময় বিষ্ণু এরা যে আয়োজন করেছে, কালকে সকালবেলা বা আজকে সন্ধ্যেবেলা কোনো টেলিভিশনের নিউজে আপনারা পাবেন না, কোনো প্রেসে পাতা উল্টে দেখতে পাবেন না এইসব উৎসবের খবরটা। পাতা দেবে না, তার ছাড়ুন তো বসে, ধরুন বসে অনুকূল ঠাকুরের ধর্মসভা সৎসঙ্গ ছাড়ুন তো, কেউ পাতা দেবে। পাতা দেবে কখন দেবে জানেন? আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, 2026-এর জানুয়ারি মাসে, 2026-এর জানুয়ারি মাসে আমরা যেখানে যে অবস্থায় থাকি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত শিষ্য অনুরাগ বৃন্দ একসঙ্গে 1 লক্ষ লোক নিয়ে আমরা ব্রিগেড ভরিয়ে দেব। আমরা কলকাতাকে দিয়ে মিছিল করে আমরা ব্রিগেডকে 1 লক্ষ লোকের সমাবেশে ভরাবো 2026 সালের জানুয়ারি মাসে। আমি প্রত্যেক জায়গায় আহ্বান জানাচ্ছি, কে কোথায় কিভাবে সংযুক্ত কোন সংগঠন ছাড়ুন, গুরু এক, ধ্যানের দেবতা এক, বীজমন্ত্র এক, আদর্শ এক, আমরা সবাই এক প্রান্ত থেকে 1 লক্ষ লোক যখন ব্রিগেডকে ভরিয়ে দেব, তখন দেখবেন টেলিভিশনের নব খুলে দেখবেন সন্ধ্যেবেলা সেদিনই আপনার বাড়িতে সৎসঙ্গের সভা টেলিকাস্ট হচ্ছে। পরের দিন কাগজে দেখবেন লক্ষাধিক লোকের সমাবেশ ব্রিগেডের সৎসঙ্গ করেছে। সেদিন ঠাকুর অনুকূল চন্দ্রের কৃষিনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, রাজনীতি সেদিন মানুষ শুনবে। আর আপনার দরজায়, আমার দরজায় সেদিন পলিটিক্যাল লিডার এসে দাঁড়িয়ে বলুন, দয়া করে ভোটটা আমাদের বাক্সে কাজ করুন। সেদিন আমরা হিসেব করতে পারবো সৎসঙ্গ একটা পাওয়ার, সৎসঙ্গ একটা এনার্জি, সৎসঙ্গ একটা শক্তি। এই বোধ এবং ভাব নিয়ে টার্গেট করবো আমরা 2026 সাল জানুয়ারি মাস, যে যেখানেই থাকি না কেন। পরবর্তীকালে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঠিক করব, ব্রিগেড লক্ষ লোক দিয়ে আমরা ভরাবো আগামী দিনে। এই সামান্য সমাবেশ, ঘাবড়াবার কিছু নেই। বিন্দু বিন্দু থেকে একদিন সিন্ধু রচনা করব, ব্রিগেডে লাখখানেক লোক দিয়ে আমরা মহা মিছিল করে ব্রিগেডকে ভরিয়ে দেবো। আপনাদের প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকে জয় জয়কার হোক, প্রত্যেকে ভালো থাকবেন। দুঃখ, সমস্যা, সংকট যাই আসুক একদম ঘাবড়াবেন না, একদম ভেঙে পড়বেন না, একদম মন খারাপ করবেন না। কি করবেন? জপ করবেন। কিচ্ছু না থাকে খড়কুটের মতন জপ করবেন, ঠাকুরকে আশ্রয় করবেন। নাম করতে ইচ্ছে না হয় তাকেই থাকবেন, ধ্যান করতে ইচ্ছে না হয় তাকেই থাকবেন। প্রাণ ভরে বলবেন, আমাকে শক্তি দাও। একেবারে 100% কনফার্ম করে বলছি, সে শক্তি আপনার মধ্যে কাজ করবে। ওটা আছেই, ওটা স্পাউট করে তোলার দরকার আমার। ভালো থাকবেন সবাই, প্রত্যেকে জয় জয়কার হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পুরুষোত্তম।